আজকে আমাদের আড্ডাটা একটু অন্যরকম হতে যাচ্ছে। একজন মিউজিশিয়ানের জীবনের গল্প শুনতে যাচ্ছি, যার গল্পে একেবারেই স্বপ্নে ভরা। আজকে আমরা ওনার সাথে কথা বলবো, শুধুমাত্র ওনার জীবনের গল্প নয়, এবং যারা মিউজিশিয়ান হওয়ার স্বপ্ন দেখে কিভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করা যাবে সেটার উপায়ও ওনার থেকে জেনে নেব। তবে অনেকের এই যে জীবনের যে স্বপ্নটা, সেই স্বপ্নটাকে ফলো আপ করতে অনেকের দ্বিধা বোধ করেন এবং ভয় পান, কিন্তু স্বপ্নকে ভালোবেসে সামনে কিভাবে এগিয়ে যেতে হবে এবং স্বপ্নকে হাসিল করতে হবে, হাতের মুঠোয় নিয়ে আসতে হবে, আজকে ওনার থেকে জানবো। আমাদের সঙ্গে আছেন একজন রিয়েলিটি শোর চ্যাম্পিয়ন ড্রামার সুশি, এবং বর্তমানে আছেন ভাইকিংস ব্যান্ডের ড্রামার হিসেবে। শুধু তিনি ড্রামারই নন, উনি হচ্ছেন একাধারে গীতিকার এবং সুরকারও। চলুন ওনাকে স্বাগতম জানাই আমাদের নেক্সট জেন শোতে। কেমন আছেন? আপনাকে অনেক অনেক স্বাগতম আমাদের নেক্সট জেন শো। আমি ভালো। হোয়াট অ্যাবাউট ইউ? হ্যাঁ, আমিও খুবই ভালো আছি, এবং আপনার গল্প এবং আপনার যে লাইফ জার্নিটা আমরা নেক্সট জেন শোর মাধ্যমে দর্শকদের সাথে শেয়ার করতে পারছি। আমি খুবই খুবই আনন্দিত সে কারণে। থ্যাংক ইউ সো মাচ। জি, আমরা জানতে চাই যে আপনার রিয়েলিটি শো থেকে আজকে যে ভাইকিংস পর্যন্ত এই পুরো জার্নিটা আপনি আমাদেরকে একটু অল্প করে বলবেন। ওকে, রিয়েলিটি শোটা ছিল হচ্ছে চ্যানেল আইয়ের একটা রিয়েলিটি শো, নেটস্কেপে গেটস ইট রক। 2012 সালে আমরা রানার আপ হয়েছিলাম, বেস্ট ড্রামার হয়েছিলাম। দেন একটা ব্যান্ড ফর্ম করছি আমরা। জাজ, আমাদের জাজ হিসেবে ছিলেন হচ্ছে আয়ব বাচ্চু, আমাদের বস বাপ্পাদা, পিলু খান ফ্রম রেনেসা। দেন আমরা একটা ব্যান্ড ক্রিয়েট করছি। এটা 6 বছরের পরে আমরা এটা ব্যান্ডটা সামহাউ আমরা কন্টিনিউ করতে পারলাম না। দেন আমি ভাইকিংসে জয়েন করলাম। নাম কি ছিল? ব্যান্ডের নাম ছিল রং। জি, যারা রিয়েলিটি শোর উইনার সবাইকে নিয়ে ব্যান্ডটা। জি, আমরা কি আপনার একটা গান ইউটিউবে প্রায় দেখা যায় যেখানে আপনার কম্পোজ করা, আপনার রং ব্যান্ড থেকে মনে হয় সেটা? হ্যাঁ, তুমি আমার প্রথম গান ছিল, প্রথম সুর করার প্রথম লেখা গান। আপনি গানও করেন, কম্পোজ করেন, কিন্তু আপনি ড্রামের দিকে ফোকাসড হলেন কেন? এবং এই যে মিউজিকের সঙ্গে আপনার প্রেমটা কখন শুরু হলো? ছোটবেলায় কি কখনো ভেবেছিলেন আপনি তুখুর একজন ড্রামার হবেন? এগুলো তো আসলে কেউ ভেবে আসে না। ফার্স্ট অফ অল আমার ফ্যামিলি বলতে গেলে মিউজিক্যাল ফ্যামিলি, সবাই জানে সেটা। আমার দাদু, আমার চাচা, আমার বাবা, আমার কাজিনস, আমি এবং আমার একদম আপন ভাই মিশুক, আমরা সবাই মোটামুটি একদম মিউজিকেই থাকি। দাদুকে তো আমি দেখিনি কখনো, কিন্তু উনার ব্যাপারে অনেক কিছু শুনছি। উনি নাকি চিটাং এর প্রথম বেতার শিল্পী ছিলেন আর কি। দেন বাবাকে তো দেখলাম, আমি বাবার সাথে বিভিন্ন শোতে যাইতাম, উনি ড্রামস বাজাতেন, আমি ওনার পিছনে বসে থাকতাম। তো দেখতে দেখতে এইভাবে মিউজিকে আসা। আর হচ্ছে ছোটবেলায় প্রচুর গান শুনতাম আমরা, আর প্রচুর মিউজিক্যাল শো হতো বাড়িতে, তো স্বাভাবিক, এটা তো হবেই। জি, তাহলে কি আপনার অনুপ্রেরণা আপনার বাবা? অনুপ্রেরণা বলতে হ্যাঁ, অফকোর্স মাই ফাদার, আমার ব্রাদার, আমার সার্কেলস, আমি অনেক ভালো ভালো সার্কেলের সাথে মিশে বড় হয়েছি। থ্যাঙ্কস টু দেম ফর হ্যাভিং মি। জি, এখন যে আমাদের এই যে সমাজে এখনো অনেক সময় শিল্প পেশাকে সবাই ওভাবে গ্রহণ করতে পারে না, এবং আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছিল যে এই পেশাকে যখন আপনি বেছে নিয়েছেন একজন মিউজিশিয়ান হবেন, এবং সেখানে কি আপনাকে কেউ কনফিউজড করেছে, বা আপনি কি দ্বিধায় ছিলেন কখনো? না, আমার ব্যাপার হচ্ছে অফকোর্স অল টাইম হচ্ছে আমার ফ্যামিলি একটা ইয়া ছিল, সাপোর্ট তো ছিল, ফ্যামিলি সাপোর্ট ছিল আমার। না, আমাকে তেমন কেউ ইয়া করেনি মিউজিক করতে, আমাকে আরো বরং উৎসাহিত করছে সবাই। এই ওটার কারণে হচ্ছে আমি এখনো কন্টিনিউ করতেছি মিউজিক। আপনার প্যাশন আসলে ড্রামস, রাইট?
জি, এবং এটা নিয়ে আপনি ফোকাসড, পাশাপাশি আপনি গানও তৈরি করেন। এই দুইটা জিনিস কিভাবে ব্যালেন্স করেন? ইজি। গান গান বানানো তেমন টাফ না আমার ক্ষেত্রে। আমি প্রথমে একটা টিউন করি, টিউনের উপর দেন লিরিকটা লেখার চেষ্টা করি একটা বিষয় নিয়ে আর কি। দেন ওইভাবেই আস্তে ধীরে করি, না পারলে একটু হেল্প চাই, এই লিরিকটা পারতেছি না দোস্ত, পারলে একটু লিখে দে, তো পারলে দে, না পারলে নাই, না পারলে আরেকজনের কাছে চলে যাই। ড্রামিং তো আছেই, ড্রামিং তো প্র্যাকটিস তো আমাদের মগবাজারেই হয় প্রত্যেকদিন। ভাইকিংসে আমাদের নিজস্ব প্র্যাকটিস প্যাড আছে, জি, প্রত্যেক উইকে আমরা 2 দিন প্র্যাকটিস করি, ওটা তো আছেই। যখন কাজ থাকে না তখন গিটার নিয়ে টুংটাং টুংটাং টুংটাং, কিবোর্ড থাকলে কিবোর্ড টুংটাং টুংটাং যা আসে, না থাকলে হেল্প চাই। ব্যান্ডের ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের হচ্ছে একাই সব করি না, কিছু কিছু আবার একাই হয়ে যায়, একার মাধ্যমে আবার কিছু ব্যান্ড তো একটা মানে সবারই একটা থাকে, সবার থাকে, কি বলে, কন্ট্রিবিউশন থাকে, রাইট। তো সবার কন্ট্রিবিউশন দিয়ে হচ্ছে আমার আমার একটা টেস্ট, ওর কাছ থেকে বের হলো আরেকটা টেস্ট, এর কাছ থেকে আরেকটা টেস্ট, এ মিলিয়ে সব টেস্ট একসাথে হয়ে একটা গান একদম হয় আর কি। যেমন যেমন আমাদের ব্যান্ডের স্টাইলটা যেমন, আমরা ওই স্টাইলটাকে ফলো করে গানটাকে এইভাবে বানাই। জি, আমরা ভাইকিংস এর ব্যান্ডের স্টাইলটা একটু জানতে চাই, যেহেতু আপনি ভাইকিংস ব্যান্ডে এখন ড্রামার। তো এই জার্নিটা কখন থেকে শুরু হলো এবং বর্তমানে কেমন চলছে? আমরা কি সামনে কোনো অ্যালবাম পাচ্ছি কিনা? সামনে, আচ্ছা জার্নিটার কথা বলি, আমার জয়েনের কথা। হ্যাঁ, শুরু থেকে এখন পর্যন্ত। শুরু থেকে আমি 2020-এ জয়েন করি, যখন কোভিডের একদম খুবই জঘন্য অবস্থা বাংলাদেশে। জয়েন করার পরে আমরা মাসে মাসে একটা করে হচ্ছে মিউজিক ভিডিও গান রিলিজ করতাম আর কি। আমরা মনে হয় টানা 4 থেকে 5টা করছি, কোভিডকে নিয়েও একটা গান করছি আমরা। আচ্ছা, দেন এই করতে করতে বিভিন্ন শোজ, কোভিড গেল, শোজ স্টার্ট, আরো সিঙ্গেলস কিছু আসছে। দেন এখন আমরা ডিসাইড করলাম হচ্ছে কি রিপ্লেট অ্যালবাম করার, যেগুলো ভ্যাকিংসের ওল্ড সং, পুরনো সং যেগুলো নিউ সাউন্ডে আনতেছি আমরা। অলরেডি ডান, আমার কাজ শেষ, 12টা গান আসতেছে, আমার ড্রামসের রেকর্ডিং শেষ, বাদবাকিদের কাজ করতেছে। আই হোপ এই বছরই আমরা রিলিজ দিচ্ছি। জি, এবং আরেকটা সুখবর, সেটা হচ্ছে কি আরেকটা ব্র্যান্ড নিউ অ্যালবাম আমরা আনবো বাজারে, জি, মানে নিউ সাউন্ড ভাইকিংসের। আগের সাউন্ড থাকবে বাট হচ্ছে একটু ডিফারেন্ট, একটু দোয়া করেন আর কি সবাই। জি, অবশ্যই আমরা সেই অপেক্ষায় থাকবো এবং আপনার জন্য, আপনার ভাইকিংস ব্যান্ড পুরো টিমের জন্য শুভকামনা। ধন্যবাদ। একজন রিয়েলিটি শো চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা কেমন ছিল এবং সেই অভিজ্ঞতাটা কিভাবে আপনার জীবনটাকে বদলে দিয়েছে বলে আপনি মনে করেন? আমাদের সাথে একটু অভিজ্ঞতাটা share করেন। অভিজ্ঞতা বলতে এত বছরের যে সাধনা আমার, মানে নিজেকে যে তৈরি করা, এত স্ট্রাগল, এত কিছু করার পর যে ফিনালেতে গিয়ে এই অবস্থা আমাদের, এটা মানে অনুভূতিটা অ্যাকচুয়ালি আমি কিভাবে প্রকাশ করি, এটা খুশি আনন্দের। জি, দেন পরের কোয়েশ্চনটা কি ছিল? কিভাবে এটা প্রভাব ফেলেছে আপনার জীবনকে, কিভাবে বদলে? অবশ্যই প্রভাব ফেলছে, স্বাভাবিক। সবাই তো দেখলো, টিভিতে তো দেখতেছে সবাই, একটা ইন্ডিজিনাস একটা ছেলে আউট অফ নোওয়্যার, ও মাই গড, হু ইজ হি, উড়াই ফেলতেছে, ফাটাই ফেলতেছে, এটা কেডা, মানে এই আর কি। আরো প্রভাব ফেলছে, আরো অনেক কিছু ফেলছে, আমার লাইফ চেঞ্জ হয়েছে, অনেক ভালো ভালো মিউজিশিয়ানদের সাথে পরিচয় হয়েছে, আমাদের অনেক কাজ করছি, আরো আশা করি আরো কাজ করতেছি সামনে। জি, আপনি যেটা বললেন যে আপনি পাহাড় থেকে আসা একমাত্র শিল্পী যে মেইন স্ট্রিমে এখন ব্যান্ডে কাজ করে। না, মেইন স্ট্রিমে পাহাড় থেকে একমাত্র আমি না, জি, আরো আমার ফ্রেন্ড ছিল 1-2 জন। একজন ছিল মংসাই, সে আর হচ্ছে আরবো ভাইরাসের বেজিস্ট হিসেবে ছিল।
সামহাউ জবের কারণে হচ্ছে আর ওভারে ছেড়ে দিল। দেন আর মং তিথি আমার যে কাকা লাগে, লালন ব্যান্ডের ড্রামার, জি উনি তো আগে থেকেই আছেন উনি। জি উনি উনি হ্যাঁ উনি পাহাড় থেকে হলেও উনি তো বর্ন এন্ড ব্রট আপ মনে হয় হ্যাঁ 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 জি হ্যাঁ হ্যাঁ তো সেক্ষেত্রে আপনার গল্পটা যদি শুরু করতে যাই আমাদের পাহাড় থেকেই শুরু করতে হবে। পাহাড় থেকে শুরু করতে হবে না? আমি অ্যাকচুয়ালি পাহাড় থেকেই মিউজিক শুরু করছি, জি যেহেতু বাসায় ইনস্ট্রুমেন্ট পড়ে থাকতো, সব একদম ব্র্যান্ড নিউ, মানে বাবার মাধ্যমে আসা আর কি সব জিনিসপত্র। জি তা আমার অ্যাকচুয়ালি আমার এইম ছিল হচ্ছে কি আমি কমান্ডো, মেজর, কর্নেল, এইগুলো টাইপের কিছু একটা হবো, কারণ যে জি আমরা এই ছোটবেলায় যে প্রশ্নটা হ্যাঁ আমরা এই প্রশ্নটা করতামই আপনাকে যে ড্রামার না হলে আপনি কি হতেন, কি হতে চাইতেন, আপনি বলেই ফেললেন। হ্যাঁ জি এখন ড্রামিং খুবই শক্তিশালী এবং এনার্জেটিক একটা ইনস্ট্রুমেন্টস, আপনি কেন বিশেষভাবে ড্রামকেই প্রধান পরিচয় হিসেবে বেছে নিলেন? প্রধান পরিচয় হিসেবে ড্রামস কেন বেছে নিয়েছি জি আমি জানি না, সামহাউ আমার অ্যাটাচমেন্টটা ড্রামসের সাথে হয়ে গেছে। কারণ হচ্ছে আমাকে শুরু থেকে ড্রামসে বসানো হইতো। আমার অ্যাকচুয়ালি গিটারের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, আমার হচ্ছে একদম ড্রামসের প্রতি ইন্টারেস্ট। এবং বাবা তো আমাকে মাঠ থেকে, ফুটবল খেলার মাঠ থেকে কাদাযুক্ত অবস্থায় টেনে নিয়ে এসে, আমাদের তো পুকুর আছে, আবার পুকুরে গোসল করাইয়া, চেঞ্জ করাইয়া, বয় ড্রামসে বইতি। এই করতে 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 জীবনের প্রথম একটা শো করলাম লাইভ, আমার ভাইয়ের কলেজের নবীনবরণ শোতে। প্রথম 1-2টা বাজাইছি, অবস্থা খারাপ। দেন পরে দেখলাম যে মজা পাইতেছি, তো এই করতে 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 দেখি যে ড্রামসের প্রতি একটা নেশা হয়ে গেল আমার, ওইটা আর ছাড়তে পারতেছি না। আর পরে গিটার, কিবোর্ড এগুলো তো ছিল বাসায়, এগুলো টুংটাং করতে 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 শিখে গেছি দেখতে দেখতে। জি আপনি শুধু শিখেন না, আপনি খুব ভালো বাজান, আপনার পেজে দেখলেই আমরা বুঝতে পারি এবং না ততটুকু না। জি আমরা আরেকটা বিষয়ে খুবই জানার ইচ্ছা, সেটা হচ্ছে আপনি কি মনে করেন পাহাড়ি সুর এবং মূলধারার ব্যান্ড মিউজিককে একসাথে মেলানো সম্ভব? ওইটাকে বলে হচ্ছে ম্যাডলি তো বলে না, ওটাকে বলে হচ্ছে কি বলে, কোলাবোরেশন। কোলাবোরেশন। ওই ক্ষেত্রে আমি কোনো কমেন্ট করতে পারতেছি না, সরি। ধন্যবাদ। এবং একটি গান তৈরি করার সময় লিরিক্স, কম্পোজিশন এবং রিদম, এই পুরো ক্রিয়েটিভ প্রসেসটা কিভাবে হয় যদি আমাদেরকে সংক্ষেপে বলেন, কারণ আমাদের অনেক অডিয়েন্স আছে যারা গান বানাতে চায়, গান করতে চায়, ওদের জন্য যদি একটু শর্ট না গান। আমি অ্যাকচুয়ালি আমার ধরনটা হচ্ছে অন্যরকম। এক একজনের ধরন, শুরুতে লিরিক লিখে, লিরিকের উপর ওরা লিরিক বেসড ওরা সুর করে, দেন হচ্ছে যেগুলো কাট করে ওইভাবে ওরা কম্পোজিশনটা করে। এই গানটার সাথে কিভাবে যাচ্ছে মিউজিক সবকিছু ডিপেন্ড করে কোনটা কি করতেছে না করতেছে। কিন্তু আমার বেলা অন্যরকম, আমারটা হচ্ছে আমি গুনগুন করি, মোবাইল ফোনে রেকর্ড করে রাখি সুরগুলা, এটা ইন্ট্রো, এটা প্রি কোরাস, এটা কোরাস, ইন্টারলুড, হাবি জাবি। দেন নিজে পারলে লিখলাম, না পারলে দিলাম কাউকে। আমার ধরন অন্যরকম। আপনি বেড়ে উঠেছেন কাপ্তায়ে এবং আপনার একটা গান জুড়েই থাকে যে প্রকৃতি নিয়ে। তো আমরা জানতে চাইবো, আপনি তো ঢাকায় আসলেন, আপনি ড্রামার হয়ে গেলেন এখানে, আপনাকে পাহাড় কতটুকু টানে? আপনি পাহাড়ি গান শুনেন কিনা, এখনো যান? অফকোর্স শুনি, পাহাড়ি গান কেন শুনবো না, পাহাড় তো টানবেই আমাকে, আমার জন্মস্থান তো পাহাড়েই। ঢাকায় আসছি বলে যে পাহাড়কে ভুলে যাবো এরকম তো না, ঢাকাও ভোলার মতো না, পাহাড়ও ভোলার মতো না, দুইটাই আমাকে টানে। ঢাকা আমার ক্যারিয়ার, পাহাড় আমার হোমল্যান্ড। জি সো দুইটাই টানে, পাহাড় প্রচুর টানে। তো ওখানে মিউজিক কতটুকু হচ্ছে যে পরিবর্তন এসছে বলে আপনি মনে করেন, বা আপনার পারসেপশন কি ওখানকার বর্তমান মিউজিক সিনারিও নিয়ে?
নাওএডেজ মানে হিলট্রেক্সের মিউজিক সিনের অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ। আমি যখন প্রথম হিলট্রেক্সে আমি যখন ইয়া করি, আফটার রিয়েলিটি শো থেকে বের হওয়ার পরে আমরা যখন ইয়া করি, তখনও পর্যন্ত তেমন ইয়া ছিল না। বাট রিসেন্ট যা দেখলাম, পুরো মিউজিক সিনেরও চেঞ্জ, অনেক হেভি ব্যান্ডস যারা লাস্ট ইয়ার আমাদের সাথে চৈত্র সংক্রান্তি আমরা একটা শো করছিলাম মুস্তফা ফারুকী স্যারের আন্ডারে আর কি, ইয়েতে সরোয়ার্দী উদ্যান। আমাদের মেইন স্ট্রিম ব্যান্ডগুলোও ছিলাম, আমরা ছিলাম, তারপরে হিলট্রেক্সের ব্যান্ডগুলো আসছিল। এখন হিলট্রেক্সের ইয়াটা বলি আমি, তিনটা তো জেলা আমাদের, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। রাঙ্গামাটি খুবই স্ট্রং, জি ডে বাই ডে হচ্ছে। অনেক ভালো ব্যান্ডস, অনেক ভালো মিউজিশিয়ানস, ওরা দে আর ক্রিয়েটিং দেয়ার ওন সংস, ক্রিয়েশনস, ওরা ওন ক্রিয়েশনস নিয়ে সবাই ব্যস্ত, ভালো শো করছে। অলরেডি অনেক ব্যান্ড ফেমাস বলতে গেলে, নট অনলি রাঙ্গামাটি। আই হোপ ওদের ন্যাশনাল পর্যায়ে না, ইন্টারন্যাশনাল পর্যায়ে আসা উচিত। আমি ওদেরকে আহ্বান জানাই, আর আমার একটা আশীর্বাদ রইল আর কি ওদের জন্য, সবার জন্য, তোমরা করো। এবার আমরা আবার পেছনে একটু ফিরে যাই, আপনার সেই রিয়েলিটি শোর যে আপনার গল্পটা, আপনি কিভাবে চ্যাম্পিয়ন হলেন এবং কিভাবে রিয়েলিটি শো সম্পর্কে জানতে পারলেন যে হ্যাঁ এরকম একটা রিয়েলিটি শো হতে যাচ্ছে, আপনি সেখানে কম্পিটিশন আচ্ছা অংশগ্রহণ করবেন, কিভাবে এন্ট্রিটা নিলেন? কিভাবে বেস্ট ড্রামার হইলাম ওটা পরে আসি, কিভাবে জানতে পারছি ওটা বলি। জি আমি তখন হচ্ছে কলেজে পড়তাম ঢাকায়, আমার খালার বাসায় ছিলাম। আমরা তো 3, 4, 5, 6 জন কাজিন আমরা একসাথে থাকতাম। খালা ছিলেন, খালার হাজবেন্ড, খালার মেয়ে। তো আমি জানতাম না যে চ্যানেল আই একটা এরকম একটা রিয়েলিটি শো করতেছে, অমুক সমুক হাবি যাবি। আমার এক কাজিন হঠাৎ করে বলতেছে, এই এরকম একটা পাইছি রে, এরকম তুই রেজিস্টার কর না, তুই বসে আছিস কেন? আমি বলি, কি নাম? বলতেছে গেট সেট রক। কিসের গেট সেট রক? তো আমরা দেখাইলো, দেখালো ফেসবুকে। ও নিজের হাতে আমাকে রেজিস্টার করাইলো ফ্রম চিটাগং, মানে বিভাগ আর কি, কোন বিভাগ থেকে দিবে, চিটাগং অফকোর্স। দেন সে আমাকে রেজিস্টার করে দিল। বাড়িতে গেলাম, বাড়িতে ড্রামস ছিল। আমি মনে হয় প্রায় টানা 10 দিন আমি ড্রামস বাজাইছি। মানে ঘুম থেকে উঠলে ড্রামস, নাস্তা করার পরে ড্রামস, দুপুরে লাঞ্চের পরে ড্রামস, তারপর একটু ব্রেক নিয়ে বিকেলে আবার ড্রামস, আবার রাতে ড্রামস, আবার রাত 10টা বাজে ড্রামস। রিয়েলিটি শোর জন্য প্রিপারেশন রেডি হচ্ছিলাম। আচ্ছা। দেন অডিশন নিল চিটাংয়ে, টিকলাম। ওখান থেকে আবার ঢাকায় আনলো। ঢাকায় হচ্ছে সব বিভাগ থেকে মিউজিশিয়ানস গুলোকে আনছে। যেমন ক্যাটাগরি আছে, বিভিন্ন ক্যাটাগরি। ড্রামসের ক্যাটাগরি আলাদা, গিটারিস্ট আলাদা, বেজিস আলাদা, ভোকালিস্ট আলাদা, ট্র্যাডিশনাল যেগুলো বেহালা, ফ্লুটস, ব্লাবলা যেগুলো আছে, এগুলার ক্যাটাগরি আলাদা। এগুলো হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ ওরা জাজ করে, চুজ করে ঢাকায় এনে দেন হচ্ছে লটারির মাধ্যমে ব্যান্ড করে দিত। টপ 7, দেন টপ 6, টপ 5, ওখানে আবার ভোটিং হইতো। আচ্ছা, তুমি একজনের জন্য ফুল ব্যান্ড বাদ যেত না, যে ভুল মানে যার কাছে কোনো ইয়া দেখলো না ওকেই আস্তে করে সাইড করে দিবে। মানে ওইটা হচ্ছে জাজের মার্কের উপরে। জি, আমরা শুনেছি যে আপনি সর্বোচ্চ মার্ক পেয়ে হচ্ছে যে হ্যাঁ আপনার সব সময় সর্বোচ্চ মার্ক থাকতো। সেই টেকনিক গুলো আপনি কিভাবে রপ্ত করলেন? ড্রামসটা টেকনিক গুলো অ্যাকচুয়ালি কাপ্তাই বসে কিভাবে এই টেকনিক্সটা রপ্ত করলেন, এটাই জানতে চাই। না, ইটস নট অ্যাবাউট টেকনিক্স। এখানে কিছু জিনিস মার্ক, এগুলো রিলেটের সাথে মার্ক করে অবশ্যই। এই ওরা সবকিছু ফলো করে, ওদের এজেন্ট থাকে। আমাদের তো মার্কেট অ্যাক্সেস করছিল তখন, তো ওরা হচ্ছে দেখে আর কি যে ভালো বাজায় নিতে হয় না, ভালো মানুষ হতে হবে মিউজিশিয়ান হতে হলে। এই ছেলেটার চলন কেমন, কথাবার্তা কেমন, গেট আপ থেকে শুরু করে এভরিথিং ওরা মার্ক করে দেখে
হ্যাঁ, সবকিছু দেখে শুনে দেন মার্কটা দেন, নট অনলি যে তুমি বাজে ফাড়ায় ফেলছো, গুড পারফর্মার তুমি, এই ভাব সাব নিয়ে আমার মতো কেউ নাই, এরকম তো হইলো না, এরকম তো তোমার তোমার মার্ক দিবে না জীবনেও। ওই জিনিসটা না আমি somehow আমি বুঝতে পারছি যে ও না, এখানে কিছু ব্যাপার স্যাপার আছে। ওরা অল টাইম হচ্ছে একদম চোখের মধ্যে রাখে এভাবে মার্ক করে, দ্যাটস ওয়াই হয়তো ভালো লাগছে আমাকে, মার্ক বেশি পাইছি, পারফরমেন্স তো ভালো ছিল আমার। জি, All time. এরপরে আপনারা একটা চ্যানেলে নির্দিষ্টভাবে পারফর্মার হ্যাঁ হিসেবে অনেক দিন ধরে পারফর্ম হ্যাঁ। করে গেছেন। আপনার এই রিয়েলিটি শোর গল্পটা সত্যি খুবই মজার ছিল। এবার আমরা র্যাপিড ফায়ারে যাব। আপনি রেডি তো? ওকে। যদি আপনার জীবনের গল্প নিয়ে একটি গান বানাতে হয়, গানের নাম কি হবে? টাফ কোয়েশ্চেন। স্টেজে ওঠার আগে কি কোনো লাকি রিচুয়াল আছে আপনার? লাকি রিচুয়াল নাই, বাট হচ্ছে আমি অনেক নার্ভাস হয়ে যাই। আমার ব্যান্ডমেটসরা এসে আমাকে এভাবে ধরে বলেছে, কি হয়েছে তোর, কি গেছে, পানি খা, ঠিক হয়ে যাবি, কিসের ভয়। যদি ড্রাম না বাজাতেন তাহলে কোন ইনস্ট্রুমেন্ট বেছে নিতেন? বেস। আপনার এখন পর্যন্ত বানানো প্রিয় গান কোনটি? তুমি। এবার আপনার ভাইকিংস এর ব্যান্ড মেম্বার নিয়ে একটু জানি। আপনাদের টোটাল মেম্বার তো বলা যাবে না, আপনাদের ফ্যামিলি এখন জানি ভাইকিংস ফ্যামিলি নিয়ে। ওকে, আমাদের ফ্রন্টম্যান হচ্ছে তন্ময় তানসেন ভাইয়া, ভোকালে আর কি। জি, গিটারে হচ্ছে ফারুকি হোসেন আমার বন্ধু, সেকেন্ড গিটারিস্ট আদিল, আসমাইন আদিল আমার ফ্রেন্ড। তারপরে বেস গিটারে আছেন হচ্ছে স্বপন ভাই। জি, কিবোর্ডিস্ট হচ্ছেন আমাদের পাপ্পু ভাই, মাহবুব চৌধুরী, জি। আমার এল্ডার ব্রাদারের মতো একদম আপন ভাই। জি। এই 6 জন, এবং আমি সহ 6 জন আর কি জি। ড্রামসে আমি। এবং এই যে 6 জন যে আপনার ফ্যামিলি মেম্বার, সব থেকে আপনার কাছের মানে সোল কাকে মনে হয়? আমি এভাবে ইন্ডিভিজুয়ালি কাউকে কাউন্ট করি না, সবার কাছের দূরের এভাবে সবাইকে ইকুয়ালি আমি কাউন্ট করি। জি, আমরা একেবারে প্রোগ্রামের শেষের দিকে চলে আসছি এবং একজন মিউজিশিয়ানের সঙ্গে আমি কথা বলছি, আমিও খুবই ইন্সপায়ার্ড হচ্ছি, আমার নিজেরও গান বানাতে ইচ্ছে করছে। আপনি যখন অনেক বয়স হয়ে যাবে, অনেক গান করা হয়ে যাবে, অনেক অনেক শোজ করা হয়ে যাবে, আপনি কি আবার পাহাড়ে ফিরে যাবেন, বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? পাহাড়ে ফিরবো কিনা, বিদেশে যাব নাকি ঢাকায় থাকবো, এখনো তো বুড়া হয়নি, অ্যাকচুয়ালি বলতে পারতেছি না, কিন্তু অবশ্যই পাহাড়ে থাকার ইচ্ছা আছে। একদম একটা দ্বীপের মধ্যে একটা বাড়ি বানাবো, স্টুডিও থাকবে, সবাই এসে ঢাকা থেকে আসবে, চেনা জানা লোকজন আসবে, রেকর্ডিং করবে, থাকবে, ঘুমাবে, খাবে, ট্যুর দিবে, ইচ্ছা মতো রেকর্ডিং করবে, গান প্রডিউস করবে রাঙামাটি থেকে। এটা আমার স্বপ্ন। খুব সুন্দর। আমাদের নেক্সট জেন শোর দর্শকের জন্য যদি কোনো মেসেজ দেন, এবং সাথে যারা মিউজিক করছে বা মিউজিক লাইনে আসছে, স্বপ্ন দেখছে, ওদের জন্য কিছু যদি বলেন। আচ্ছা, দর্শকদের প্রতি আমার অনুরোধ রইল, নেক্সট জেন শো দেখবেন, অনেক অনুপ্রেরণামূলক একটা শো। অনেক ভালো ভালো লোকজন আসবেন, ফিউচারেও আসবেন, অতীতেও আসছিল, আমার বন্ধুরাও আসছিল, নেক্সট জেনের সাথে থাকবেন অফকোর্স। আচ্ছা, স্বপ্ন যারা দেখে মিউজিক নিয়ে, গুড মিউজিক শুনতে হবে, বেশি কাভার করা যাবে না, ওন ক্রিয়েশন নিয়ে ভাবতে হবে, ওইটাই মেইন পয়েন্ট। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম আমাদের দেশে খুবই জনপ্রিয় ব্যান্ড ভাইকিংস ব্যান্ডের ড্রামার সুশীর সাথে, এবং উনি ওনার কথা শুনে, ওনার গল্প শুনে যেটা মনে হলো, মিউজিক শুধুমাত্র বিনোদন নয়, এটি
একটি সংগ্রাম এবং নিজস্ব পরিচয় তুলে ধরার একটি শক্তিশালী কি বলবো, শক্তিশালী হচ্ছে যে মাধ্যম। এবং ওনার যে পুরো জীবনের জার্নিটা শুনে আমরা যেটা শিখতে পারলাম যে পেশা বাছাইয়ের ক্ষেত্রে, সেটা যে কোনো পেশা হতে পারে, সেখানে অবশ্যই প্যাশন থাকতে হবে এবং ভালোবাসা তো অবশ্যই থাকতে হবে। সেটা নিয়ে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে হবে। আজকে আমাদের প্রোগ্রাম এতটুকুই। আমাদের প্রোগ্রামে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং ভবিষ্যতের জন্য আপনাকে অনেক শুভকামনা। থ্যাংক ইউ। সবাই আমাদের সাথে থাকবেন, আমাদেরকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী শো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।